আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, গত কয়েক মাস ধরে অনবরত আমাকে দুটি প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে। একটি হচ্ছে, কেন আমি এভাবে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের বিরুদ্ধে প্রতিনিয়ত কথা বলছি? ডক্টর মোহাম্মদ ইউনূস কি আমার শত্রু হয়ে গেল? আরেকটি হচ্ছে একান্তই ব্যক্তিগত প্রশ্ন, কেন আমি ২১শে টেলিভিশন ছাড়লাম অথবা ছাড়তে হলো, অথবা চাকরি গেল কেন, কিংবা চাকরি হারাতে হলো কেন? এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার তেমন কোনো প্রয়োজনীয়তা মনে করিনি। তারপরেও অনেক শুভাকাঙ্ক্ষিত রয়েছেন যাদেরকে ব্যক্তিগতভাবে এই বিষয়গুলো বলা হয়ে ওঠে না। অনেকে ওপেন প্ল্যাটফর্মে জিজ্ঞাসা করেন, সেগুলো উত্তরও সেখানে দেওয়ার আসলে ওইভাবে দেওয়া হয়ে ওঠে না। তবে প্রসঙ্গক্রমে একজন দক্ষ রাজনীতিবিদ, সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি, তিনি রবিবার তার একটি কন্টেন্টে প্রসঙ্গক্রমে আমার বিষয়টি নিয়ে এসেছেন। তিনি বলেছেন যে মঞ্জুরুল আলম পান্নাকে কেন চাকরি হারাতে হলো, এটা তিনি কখনো আমাকে জিজ্ঞেস করেননি। সব মিলিয়ে অনেকদিন পর হলেও এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করছি। নিশ্চয়ই এর সাথে রাষ্ট্রীয় ব্যক্তিগত জীবন, রাষ্ট্রীয় সমাজ ব্যবস্থা অনেক কিছু জড়িয়ে রয়েছে। প্রথমেই প্রসঙ্গটা নিয়ে আসি, কেন ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের বিরুদ্ধে অনবরত কথা বলে যাচ্ছি। এবং এই প্রশ্নগুলো যারা করছেন তাদের অনেকের এই প্রশ্নের সঙ্গে আবার নানান ধরনের মন্তব্য জুড়ে দেওয়া থাকে। তারা দেখে নেবে, হত্যার হুমকি পর্যন্ত দেওয়া হয়, অ্যারেস্ট করানোর দাবি জানানো হয়। তারা কি ধরনের মন্তব্য করেন কয়েকটি আপনাদের সামনে, যেগুলো মোটামুটি বেশ মার্জিত ভাষায় হুমকি, সেগুলো একটু তুলে ধরি। আর এর বাইরে তো আরো জঘন্য মন্তব্য আছে। যেমন আয়েশা খাতুন নামে একজনের মন্তব্য, পান্না নামের এই জানোয়ারটাকে সরকারের উচিত এক্ষুনি গ্রেপ্তার করা। একেবারে জানোয়ার বানিয়ে ফেললেন। অমানুষ বললেও তাও একটু সম্মান বোধ করতাম। যাই হোক, স্বাধীনতা আছে। আরেকজন বলছেন, এমডি ফজলুল এই সাংবাদিক আওয়ামী লীগের দালাল। বলতেই পারেন। আমিন নামের একজন ভদ্রলোক, তিনি বলছেন, আওয়ামী লীগ নিয়ে কথা বলার তুমি কে? আওয়ামী লীগের বিরুদ্ধে যখন কথা বলি তখন আবার তারা বলছেন, তুমি জঙ্গি ইউনূস গঙ্গের সমর্থক পান্না, সাবধান হয়ে যাও। অবস্থা বুঝুন। কেউ ডক্টর ইউনূস সরকারের দালাল বানাচ্ছেন, কেউ বানাচ্ছেন আওয়ামী লীগের দালাল। তাদেরই একজন বলছেন, আপনি তো খালি ছাত্রদের হত্যার বিচার চান, পুলিশ হত্যার বিচার তো কোনোদিন চাইলেন না। ভাই, চেয়েছে কিনা ভালো করে একটু দেখুন। একটা কন্টেন্টের মধ্যে তো সব বিষয়ে কথা বলা যায় না। সোহেল রানা, তিনি বলছেন, এতদিন তো আওয়ামী লীগ ফ্যাসিস্ট কত কিছু বলেছেন, এখন কারা ফ্যাসিস্ট বোঝেন? অতুল প্রসাদ সেন, পান্না তুমি ভালো হয়ে যাও, তুমি এলিট ক্লাস পক্ষে কথা বলো, তুমি এন্টি ইসলামিস্ট, ফেমিনিস্ট, ইন্ডিয়ান র। আর কোন উপমার প্রয়োজন আছে? মাহিদুল ইসলাম, তিনি বলছেন, মঞ্জুরুল আলম পান্না সাহেব, এখন কোথায় আপনাদের ২৪-এর বাক স্বাধীনতা? আপনাদের আরো উচিত শিক্ষা বাকি আছে। আমরাও মনে করি উচিত শিক্ষা বাকি আছে। কারণ সবসময় তো বিভিন্ন সরকারের অপকর্মের বিরুদ্ধে কথা বলতে হচ্ছে এবং তার জন্য অনেক ধরনের স্টিম রোলারও চালানো হচ্ছে। সরকার বা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে কেন সবসময় কথা বলি? কথা যে বলি এটা সত্য। ভাইরে শুনুন, একজন সাংবাদিকের কাজ কি? একজন সাংবাদিকের মূল কাজ হচ্ছে ক্ষমতাকে প্রশ্ন করা। ক্ষমতাসীনরা ক্ষমতাকে অপব্যবহার করেই তো নানান ধরনের অপকর্ম, দুর্নীতি, এরকম অনেক কিছু করে। এবং সাংবাদিকের কাজটি তো ওখানেই প্রশ্ন তৈরি করে আঘাত করা, উত্তর বের করে নিয়ে আসা, জবাবদিহিতে জায়গাটি তৈরি করা। এখন সরকারের বিরুদ্ধে কথা বলায় অনেকে রয়্যাল এজেন্ট বানাচ্ছেন, এই সময় অন্তত অনেকে ভারতের দালাল বানাচ্ছেন, আওয়ামী লীগের দালাল বানাচ্ছেন। কত টাকা খেয়েছি এমন প্রশ্ন তুলছেন প্রকাশ্যে। বলতে পারেন আমাদের সয়ে গেছে। আর যারা বলছেন কত টাকা খেয়েছি, সবার উদ্দেশ্যে ওপেন চ্যালেঞ্জ রইল, আমার এবং আমার পরিবারের সদস্যদের সবার যাবতীয় যেভাবে সম্ভব ব্যাংক হিসাব থেকে শুরু করে সবকিছু খোঁজ করার অনুরোধ রইল। আমি নিজে সহায়তা করব।
আওয়ামী লীগের সময় শুনতে হয়েছে বিএনপি জামাতের দালাল, এখন শুনতে হচ্ছে ফ্যাসিবাদের দোসর, আওয়ামী লীগের দালাল, ভারতের দালাল। বিভিন্ন গোয়েন্দা সংস্থা আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের বিভিন্ন অপকর্ম, দুর্নীতি, অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে গিয়ে সরাসরি বলি, সামরিক গোয়েন্দা সংস্থার ডিজিএফআই সেটা এক নির্দিষ্ট করে বলি কি পরিমাণ স্টিম রোলার আমার পেশাগত জীবনে চালিয়েছে, যে আওয়ামী লীগের শেষ 10 বছর কোথাও স্থির হয়ে কাজ করতে পারেনি, কাজ করতে দেয়নি কোথাও। আর একটা কথা একটু মনে করিয়ে দিই, দালালি যদি করতেই হয় সেটা তো সরকারে যারা থাকে তাদের দালালি করাই ভালো, তাই না? করেছে না অনেকে, এবং এখনো করছে। যারা করেছে বিগত সরকারের দালালি, আর এখন যারা করছেন বর্তমান সরকারের দালালি, তারাই তো ভালো থাকেন এবং ভালো আছেন। বরং সরকারের বিরুদ্ধে কথা বলে আমাদের লাভটা কি? লাভের জায়গাটা হচ্ছে আমাদের দায়বদ্ধতার জায়গাটি নিশ্চিত করা। খোঁজ নিয়ে দেখতে পারেন যে কি হয়েছে আওয়ামী লীগের সময়, কি হচ্ছে এখনো। অনেকে প্রশ্ন করেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস কি ভালো কিছুই করছেন না? করতে পারেন, উল্লেখ করার মতো কিছু না। যে কোনো সরকার ক্ষমতায় থাকে কি কারণে? মানুষের উন্নয়নের জন্য, দেশের উন্নয়নের জন্য। এটা তো খুব স্বাভাবিক, সেটা নিয়ে তো আলোচনা কিছু নেই। যখন নিউজ কোনটা, যখন আনইউজুয়াল কিছু ঘটে, অস্বাভাবিক কিছু ঘটে, সেটাই তো আলোচনার বিষয়। মনে করুন যে আমি তো একটা সংসারের অভিভাবক, একইভাবে আমার স্ত্রীও। আমার বা আমাদের সন্তানকে যদি ঠিক মতো খাবার তুলে দিতে না পারে তার মুখে, সেটাই তো আশেপাশে আলোচনার বিষয়বস্তু হয়ে ওঠে। কিন্তু তাকে খাওয়াচ্ছি, 3 বেলা ভালো ভালো ব্যবস্থা করছি খাওয়া দাওয়ার জন্য, ভালো পোশাক পরাচ্ছি, এইগুলো নিয়ে তো আলোচনা কিছু থাকে না। এটা তোমার দায়িত্ব, ঠিক সরকারের দায়িত্ব এটা মানুষের উন্নয়ন করা, সমাজের উন্নয়ন করা, রাষ্ট্রের উন্নয়ন করা, সেটা নিয়ে আলোচনা কি আছে? সাংবাদিকরা তো পিআর করবে না, সরকারের পাবলিক রিলেশনে কাজটি করবে না, তখন তো তিনি সাংবাদিক থাকলেন না, তিনি তখন দালালি হয়ে ওঠেন নিশ্চয়ই। তাহলে তো বলতে হয় যে শেখ হাসিনার সময় যে সিনিয়র জার্নালিস্টদের অনেকে দালালি করেছেন তারা ঠিক ছিল, এবং তারা যদি ঠিক থাকেন তাহলে এখনকার যারা দালালি করছেন তারাও ঠিক আছে। যারা দেখে নিয়ে হুমকি দিচ্ছেন, যারা অ্যারেস্ট করার দাবি জানাচ্ছেন, হত্যার হুমকি দিচ্ছেন নানানভাবে, পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে, তাদের উদ্দেশ্যে বলি এগুলো বলে কোনো লাভ নেই। একজন মানুষ হিসেবে আমি সৃষ্টিকর্তার উপর বিশ্বাসী, যতক্ষণ না পর্যন্ত তার অনুমতি না মিলবে এটা করার ক্ষমতা কারণ নেই। এবং এসব ভয় দেখিয়ে যত চেষ্টা করুন থামাতে নিশ্চয়ই পারবেন না, এইটুকু বুকে হাত দিয়ে বলতে পারি। এবার আসি ছোট্ট করে 21শে টেলিভিশন কেন ছাড়লাম বা কেন ছাড়তে হলো। যারা বলছেন চাকরি গিয়েছে, চাকরি খেয়েছে, এই ধরনের মন্তব্য করছেন, তাদের উদ্দেশ্যে জানাই ভাই, চাকরি আমি ছেড়েছি, এবং কেন ছেড়েছি সেটাও আপনারা জানেন। এটাও তো ওপেন হয়েছে সবার সামনে, প্রকাশ্যে হুমকি এসেছে ফ্যাসিবাদের দোষর বলে। বিদেশ থেকে যারা ওহী নাজিল করছে বর্তমান সরকারের উপরে, বর্তমান সমাজ ব্যবস্থার উপরে, এবং যারা যারা এই বাংলাদেশকে চরমভাবে অস্থিতিশীল করতে চান, যারা বাংলাদেশকে ডিপ স্টেটে পরিণত করতে চান, ডিপ স্টেটের খেলায় যারা মেতে উঠেছেন, তারা হুমকি দিল 24 ঘন্টার মধ্যে ফ্যাসিবাদের দোসর মঞ্জুর আলম পান্নাকে 21শে টেলিভিশন থেকে বিতাড়িত করতে হবে। তখন আর কোনো মালিক পক্ষ বসে থাকে? এবং এটাও সত্য, 21শে টেলিভিশনের মালিক পক্ষ আমাকে চাকরি ছাড়তে বলেনি, একটা শর্ত দিয়েছিল, আমি সেই শর্ত মানতে রাজি হয়নি বিধায় আমি নিজেকে কুইট করেছি, যার সব ধরনের প্রমাণ আমার কাছে রয়েছে। এবং এই কথাগুলো ম্যান টু ম্যান এভাবে বলে বেড়ানোর প্রয়োজন হয়নি বিধায় গোলাম মাওলা রনি ভাই, তার সঙ্গে আমার সখ্যতা রয়েছে, ব্যক্তিগত সম্পর্ক রয়েছে, কিন্তু বলার প্রয়োজন মনে করিনি বিধায় তিনিও জানতেন না বিষয়টি। এ কারণে
তিনি তার কন্টেন্টে হয়তো যেভাবে শুনেছেন সেভাবে বলেছেন যে কেন মঞ্জুরুল আলম পান্নাকে চাকরি হারাতে হলো। মূল বিষয়টি হচ্ছে এই, আবারও বলছি, চাকরি আমি ছেড়েছি, তার সব ধরনের প্রমাণ আমার হাতে রয়েছে। আসসালামু আলাইকুম। ব্রিটিশ পার্লামেন্টে ফিলিস্তিনপন্থী অ্যাক্টিভিস্ট সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এবং এরই মধ্যে এই সংগঠনের 20 জন সদস্যকে আটক করা হয়েছে। কেন এই বিষয়টি আলোচনায় আনতে হচ্ছে? খুব সঙ্গত কারণ রয়েছে। বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তে আলোচনার অন্যতম কেন্দ্রবিন্দুতে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে টিলু সিদ্দিকী তুমুল বিতর্কিত এই প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন। কেন তিনি সরাসরি ইসরায়েলের পক্ষে দাঁড়ালেন? কেন তিনি ফিলিস্তিনের বিরুদ্ধে, মানবতার বিরুদ্ধে দাঁড়ালেন? খুবই যৌক্তিক প্রশ্ন, অবশ্য অনেকের মধ্যে এটি উত্থাপিত হতে পারে, সে ব্যাখ্যায় পরে আসছি। বুধবার হাউস অব কমন্সে বিতর্কিত এই প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন 385 জন এমপি, বিপক্ষে ভোট দিয়েছেন মাত্র 26 জন। এবং প্রস্তাবের পক্ষে যারা ভোট দিয়েছেন তাদের মধ্যে 2 জন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রয়েছেন, যারা দুজনই ব্রিটেনের সরকারি দল লেবার পার্টির সদস্য। একজন রোশনারা আলী, আরেকজন তো টিলু সিদ্দিকী। এবং টিলু সিদ্দিকী যে আসন থেকে নির্বাচিত হন সেটি হচ্ছে হ্যামস্টেড ও কিলবার্ন। এই আসনটির বিষয়ে আমাদের একটু খেয়াল রাখা দরকার। টিলু সিদ্দিকী যুক্তরাজ্যের বর্তমান প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের খুবই ঘনিষ্ঠ ব্যক্তি হিসেবে পরিচিত। তিনি সিটি মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করেছেন। দুর্নীতির অভিযোগ উঠলে তাকে পদত্যাগ করতে হয়েছে, এসবই আমরা জানি। প্যালেস্টাইন অ্যাকশন সংগঠনটা কি? এটা 2020 সালে আত্মপ্রকাশ করে। তাদের যে মূল ফোকাস সেটি হচ্ছে যুক্তরাজ্যে ইসরায়েলি যে অস্ত্র প্রস্তুত প্রতিষ্ঠান রয়েছে, কারখানা রয়েছে, এলবিস সিস্টেম, সেটির বিরুদ্ধে তাদের অবস্থান সরাসরি। এবং এটার বিরোধিতা করতে গিয়ে তারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ভাঙচুরের ঘটনার সঙ্গে যুক্ত হয়েছেন এবং অভিযোগ রয়েছে। ব্রিটিশ সরকারের সরাসরি দাবি হচ্ছে যে আইনি প্রতিবাদের ছদ্মাবরণে প্যালেস্টাইন অ্যাকশন সহিংসতা এবং রাষ্ট্রীয় অবকাঠামো ধ্বংসে লিপ্ত ছিল বা রয়েছে। কিন্তু সেখানকার মানবাধিকার সংগঠনগুলো বা মানবাধিকার বিষয়ে বিশেষজ্ঞরা কিন্তু খুব সহজভাবে নিচ্ছে না বিষয়টি। তাদের বক্তব্য হচ্ছে যে এই পদক্ষেপের মধ্য দিয়ে শান্তিপূর্ণ প্রতিবাদকে সন্ত্রাসের সঙ্গে গুলিয়ে ফেলার একটি বিপজ্জনক দৃষ্টান্ত স্থাপন করল ব্রিটিশ সরকার। জাতিসংঘের যারা মানবাধিকার বিষয়ক বিশেষজ্ঞ রয়েছে তারাও যথারীতি এর প্রতিবাদ করেছে এবং তারা একটি বিবৃতিও দিয়েছে। সেটি হচ্ছে একটি রাজনৈতিক প্রতিবাদ আন্দোলনকে ভিত্তিহীনভাবে সন্ত্রাসী হিসেবে আখ্যা দেওয়ায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী প্রতিবাদের অংশ হিসেবে সম্পত্তির ক্ষতি ঘটানো যদি তা মানুষ হত্যা বা আঘাতের উদ্দেশ্যে না হয় তাহলে তাকে কোনোভাবে সন্ত্রাসবাদ হিসেবে গণ্য করা যায় না। মানবাধিকার সংগঠনগুলো বা জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞরা অনেক কথাই বলবে। তাদের মানবাধিকার কার্যক্রম নিয়েও তো আমরা অনেক বেশি সন্দেহ সংশয়ের মধ্যে থাকি যে কতটা আন্তরিকতার সঙ্গে তারা এই কথাগুলো বলছে। এখন এই যে প্যালেস্টাইন অ্যাকশন নিষিদ্ধ হলো, এই নিষিদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গে কী হবে? খুব স্বাভাবিকভাবেই তারা কোনো ধরনের কার্যক্রম তো চালাতে পারবেই না, কোনো ধরনের সমর্থনও তাদেরকে কেউ জানাতে পারবে না এবং কোনো ধরনের ফান্ডও তারা ক্রিয়েট করতে পারবে না ফিলিস্তিনিদের উদ্দেশ্যেও। আর একটু জানিয়ে রাখি, এই প্রস্তাবের বিপক্ষেও কিন্তু একজন ব্রিটিশ বাংলাদেশের বংশোদ্ভূত ব্রিটিশ এমপি ভোট দিয়েছেন। তিনি হচ্ছেন রূপা হক, যিনি একজন সমাজবিজ্ঞানী এবং লেখক। তিনি ভোটদানে বিরত ছিলেন। আর বিপক্ষে ভোট দিয়েছেন বাংলাদেশের বংশোদ্ভূত আরেক এমপি আফসানা বেগম। তিনি সরাসরি লেবার পার্টির অনেক সিদ্ধান্তের বিপক্ষে অবস্থান নেন, তাকে স্যালুট জানাতে হয়। এখন বিষয় হচ্ছে যে কেন টিলু সিদ্দিকী এমন একটি ভয়ঙ্কর সিদ্ধান্তের পক্ষ অবলম্বন করলেন। তার যে নির্বাচনী এলাকায় হ্যামস্টেড এবং কিলবার্ন, মনে রাখতে বলছিলাম এই আসনটির কথা, এই কারণে বলছিলাম যে
এটি ইহুদি অধ্যুষিত এলাকা। এখন ইহুদিদের ভোটে নির্বাচিত হয়ে ইহুদিদের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে তাদের বিষয়ে একটি প্রস্তাব উত্থাপিত হবে পার্লামেন্টে, সেই প্রস্তাবের বিপক্ষে অবস্থান নেবেন টিউলিপ সিদ্দিকী, তার ঘাড়ে কয়টা মাথা। তারপরও যেভাবেই হোক, যে যুক্তিতেই হোক না কেন, এ কথা আমাদেরকে তো স্বীকার করতেই হবে, বলতে হবে যে কোনো অবস্থাতেই তিনি এটি ঠিক করেননি আমাদের দৃষ্টিতে। এখন এর সঙ্গে তাদের অভ্যন্তরীণ রাজনীতি রয়েছে, এর সঙ্গে আন্তর্জাতিক রাজনীতি রয়েছে, অনেক কিছুই রয়েছে, কিন্তু তারপরও আমরা মানতে পারি না। কেন পারি না? আরেকটা এক্সাম্পল দিই। বাংলাদেশের স্বাধীনতার পরে প্রথম যে রাষ্ট্রটি স্বীকৃতি দিয়েছিল আমরা যেটি জানি, ভুটান। ভুটানের আগেও একটি রাষ্ট্র বাংলাদেশকে স্বীকৃতি দিতে চেয়েছিল, সেটি হচ্ছে ইসরায়েল। কিন্তু বঙ্গবন্ধু কিন্তু তখন ইসরায়েলের সমর্থনকে তিনি গ্রহণ করেননি, তিনি প্রত্যাখ্যান করেছিলেন যে প্রয়োজন নেই এই সমর্থনের। কেন প্রত্যাখ্যান করেছিলেন সেটিও আর নতুন করে ব্যাখ্যার কিছু নেই। কিন্তু এই বিষয়টি নিঃসন্দেহে, টিউলিপ সিদ্দিকীর এই বিষয়টি নিঃসন্দেহে বাংলাদেশের রাজনীতিতে নতুন বিতর্কের জন্ম দেবে। এটি নিয়ে আওয়ামী বিরোধী যারা রয়েছেন তারা এটিকে ক্যাশ করবেন যে ইহুদিদের পক্ষ অবলম্বন করছে টিউলিপ সিদ্দিকী, তার মানে শেখ হাসিনার সঙ্গে ইহুদিদের একটি কানেকশন রয়েছে। অনেকভাবে মেলানো যেতে পারে, মেলানো হবে। আমি ব্যক্তিগতভাবে হয়েছে কি, সব কিছুর আগে তো মানবতা, তাই না? তবে মানবতা তো স্রেফ ঠুনকো একটা শব্দে পরিণত হয়েছে, বরং এটি একেবারে সবার পেছনের বা সবার নিচের একটি বিষয়। তার আগে ব্যক্তি স্বার্থ, গোষ্ঠী স্বার্থ, রাজনীতি। আমরা আরেকটু খেয়াল করি, মাত্র কদিন আগেও ফিলিস্তিনে ইসরায়েলিদের যে নৃশংস হামলা, তার বিরুদ্ধে হাজারে হাজার মানুষ নেমেছে, লাখ লাখ মানুষ নেমেছে। বাংলাদেশে অনেক ইসলামী সংগঠন তারা নেতৃত্ব দিয়েছে। আওয়ামী লীগও ফিলিস্তিনের পক্ষে দাঁড়াতো, ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়াতো, সংসদে প্রস্তাব উত্থাপন করেছে একাধিকবার, এবং ইসলামী সংগঠনগুলো তো করেছেই। কিন্তু মজার বিষয়, একটু লক্ষ্য করার বিষয়, যখন ইরানে হামলা করলো ইসরায়েল, তখন পর্যন্ত বাংলাদেশে ইসলামী সংগঠনগুলো চুপ, সরকার চুপ। যখন যুক্তরাষ্ট্র সরাসরি হামলা করলো ইরানে, তখন তো একেবারে পিন পয়েন্ট নিরাপত্তা। তার কারণ যুক্তরাষ্ট্র যে সিদ্ধান্ত নিয়েছে, সেখানে এই মুহূর্তে বাংলাদেশে কোনো রাজনৈতিক দল বা সরকার তার বিপক্ষে যাবে, এটা নিশ্চয়ই আশা করা যায় না। আওয়ামী লীগ সম্ভবত বিবৃতি দিয়েছিল একটা, এখন আওয়ামী লীগের শত্রুতা এখন যুক্তরাষ্ট্র, তাদের দেওয়াটাই স্বাভাবিক। এই কথাগুলো আমাদেরকে বলতে হচ্ছে। হয়তো এই আবেগগুলো, আমাদের এই বক্তব্যগুলো বিশ্ব রাজনীতির কাছে খুবই ঠুনকো, মানবতা বলে কিছু নেই। তবে টিউলিপ সিদ্দিকীর অন্য কোনো উপায় ছিল কিনা সেটা একটু ভেবে দেখার রয়েছে নিশ্চয়ই। তবে এ কথাও শুনেছি, আরেকটা এক্সাম্পল দিয়ে রাখি, টিউলিপ সিদ্দিকীর নির্বাচনী প্রচারণায় যখন সেখানকার বাঙালি কমিউনিটির নেতারা বা যারা রয়েছেন বাঙালি কমিউনিটি, তারা তার পক্ষ নিয়ে নির্বাচনী প্রচারণা চালাতে চেয়েছিল, কিন্তু কখনো টিউলিপ সিদ্দিকী তাদেরকে যেতে দেয়নি। কেন দেয়নি? যে হিতে বিপরীত না হয়। বাংলাদেশি যারা রয়েছেন ওখানে, তারা তো সবাই মুসলিম, হাতে গোনা কিছু ছাড়া, তো সেটি আবার ইহুদিদের বিপক্ষে না যায় তাদের প্রচারণা, বা কখন কি বলা হয়ে যায়, কি বের হয়ে যায়। টিউলিপ সিদ্দিকী কিন্তু তাদেরকে কোনো ধরনের প্রচারণা চালাতে দেননি। সবই ভোটের হিসাব নিকাশ। এই ভোটের হিসাব নিকাশ থেকে টিউলিপ সিদ্দিকী সঠিক অবস্থানে আছেন নাকি তিনি কোনো ভুল সিদ্ধান্ত নিয়েছেন, সেটা নিয়ে আরো বিস্তার আলোচনা রয়েছে নিশ্চয়ই। ভালো থাকুন, আল্লাহ হাফিজ।